ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনি যদি খুব দ্রুত আপনার কেরিয়ারে একটা ট্রান্সফরমেশন আনতে চান তাহলে আজকের এপিসোড আপনার জন্য। লিডারশিপ একটা আর্ট। লিডারশিপ কোনো পোস্ট বা পজিশন না, এটা একটা স্কিল। কিভাবে লিডারশিপ স্কিল আপনার কেরিয়ার ডেভেলপমেন্টে হেল্প করে, আজকে সেটা নিয়ে কথা বলবো। এবং আজকে আমাদের সাথে যিনি আছেন, জিয়াউদ্দিন আহমেদ ভাই, যিনি তার ১৩ বছরের ব্যাংকিং কেরিয়ারকে বাই বাই জানিয়ে নিজে একটা বিজনেস রান করেছেন গত বছর থেকে। এবং জিয়াউদ্দিন আহমেদ ভাইয়ের ব্যাপারে আমি যতই বলবো কম বলা হবে, কারণ তিনি একজন ডায়নামিক এবং ভিশনারি লিডার। কারণ ১৩ বছরের কেরিয়ারকে এইভাবে বাই বাই জানানোটা এত সহজ ব্যাপার না। এবং এরপরে তিনি যা যা করছেন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে, সেগুলো আমাদের জন্য যারা নতুন তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য যতটা না হেল্প করবে, আমার মনে হয় এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে ক্রিয়েট করবে। তাই আমি আজকে খুব এক্সাইটেড এবং খুব হ্যাপি যে তাকে আমাদের গেস্ট হিসেবে আনতে পারছি। আর কথা না বাড়াই, আমরা বরং ভাইয়ার মুখ থেকেই শুনবো ভাইয়ার ব্যাপারে। ভাইয়া বলেন। হ্যালো, থ্যাংক ইউ মিমাপা এবং নাহিদ ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমি আপনাদের সাথে আজকে আসতে পেরে খুবই আনন্দিত। উই আর সো গ্ল্যাড অলসো আপনি আজকে আমাদের সাথে সময় দিচ্ছেন এবং ভীষণ ভালো লাগছে। আজকে আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলাপ করবো এবং অনেক কিছু জানবো। গ্রেট। ভাইয়া, আপনি তো বোল্ডের সম্প্রতি যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটি, ওটাতে ভাইস চেয়ার হিসেবে আছেন, তো এটা নিয়ে একটু কিছু বলেন। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনি কি কি কোনো স্টেপ নিয়েছেন বা আপনারা কোনো নতুন কার্যক্রম, ওটা নিয়ে একটু কিছু বলেন। বোল্ড রিসেন্টলি রিফর্মড হচ্ছে নতুন একজন প্রেসিডেন্টের আন্ডারে, ঠিক আছে। এখন তারা যে একটা রিট্রিট করলো, সেখানে আমি প্রথম জানতে পারি তার 7 দিন আগে যে আমাকে তারা পছন্দ করেছে তাদের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির জন্য একজন ভাইস চেয়ার হিসেবে। এখানে আসলে কাজ করার সুযোগ আছে। বোল্ড হচ্ছে কিন্তু একটা আমব্রেলা, রাইট, যারা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টকে পুরো দেশে কিন্তু লিড করছে, তাই না? এখানে অনেক ভালো ভালো লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের যারা যারা গুরু বলা হয়, তারা কিন্তু এই জায়গাটাকে লিড করে। তা এখানে এই সুযোগটা যখন পাই আমার খুবই ভালো লাগে, কারণ আমার চাকরির শেষের দিকে আমি কিন্তু লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে ছিলাম। তা এখানে আমার মনে হয় আমি যা করতে চাচ্ছি, আমার পার্সোনাল কোম্পানির যে ভিশন, আমার নিজের যে ভিশন, সেটার সাথে তারা একাত্ম অ্যালাইন্ড। তা আমি আশা করি এখানে কন্ট্রিবিউট করতে পারবো। মাত্র তো শুরু হলো, দেখা যাক। বল ভাই, আপনি তো কম্পিটেন্স সেন্টার এটি শুরু করার আগে অন্যান্য প্রতিষ্ঠানের দায়িত্বরত ছিলেন, তো এটি ছাড়ার মানে আপনার ওই জায়গাগুলো ছাড়ার পরে আপনি এই প্রতিষ্ঠান চালু করলেন, একটা জার্নির মধ্যে দিয়ে গেলেন। আপনার কাছে কি মনে হয়, জব নাকি বিজনেস, কোনটা ক্যারিয়ার হিসেবে বেস্ট? এখন এখানে বলা হচ্ছে যে কোনটা ক্যারিয়ার হিসেবে বেস্ট, রাইট? আমার মতে কোনোটাই কোনোটার থেকে কম না। আমি একটু পপুলার যে ধারণা আছে, বিলিফ আছে যে বিজনেস ভালো, জব কারো অধীনে থাকা, এটা থেকে আমি একটু ডিফার করবো। আসলে দেখবেন যে 2 ধরনের মাইন্ডসেট হয়। একজন হচ্ছে জব মাইন্ডসেট, তারা সিকিউরিটি পছন্দ করে। আর একটা মাইন্ডসেটের লোকজন আছে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা অথরিটি পছন্দ করে। এখন যেটা যাকে স্যুট করে, এখন যার বিজনেস মাইন্ডসেট আছে, ইউজুয়ালি তারা কিন্তু জবে স্যাটিসফাইড থাকবে না। আবার যে জবকে প্রাধান্য দেয়, যে সার্ভিসটাকে গুরুত্ব দেয়, যে অন্যের গাইডলাইনে, অন্যের ম্যানেজমেন্টে ভালো কাজ করতে পারে, তার জন্য কিন্তু ক্যারিয়ারটা বেস্ট হবে। বাট আমি যেহেতু 2 জায়গায় ছিলাম, এক সময় জবে ছিলাম, 13 বছর জব করি, এখন এন্টারপ্রেনার। আমার কাছে মনে হয় যে দুটোই আমার কাছে ভালো লেগেছে। আমাকে আমার জব একটা লঞ্চিং প্যাড তৈরি করে দিয়েছে, কারণ বিজনেসে কিন্তু আমাকে ম্যানেজ করতে হয়। এক্স্যাক্টলি। তা আমি যদি ওই জবটা না করতাম, ওই জবে যদি না থাকতাম, আমি তো ম্যানেজমেন্ট বুঝতাম না, কাস্টমার স্যাটিসফ্যাকশন বুঝতাম না। এবং আমার বিজনেসে যে সাধারণত বলে যে অনেক প্রথম দিকে কিন্তু কি হয় যে 95% বিজনেস কিন্তু স্টার্ট আপ স্পেশালি ফেল করে, রাইট? মাত্র 5% সাকসেসফুল হয়। তা এখানে আমাকে হয়তো টিকে থাকার কিছুটা চান্সেস বাড়িয়ে দিয়েছে, যে আমি যেহেতু জব করতাম। তো কোনোটা অংশ থেকে কম না, মাইন্ডসেটের উপর নির্ভর করে। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা যখন কথা বলছিলাম এই প্রোগ্রামটা শুরু হওয়ার আগে, আপনি একটা রিগ্রেটের কথা বলতেছিলেন। এই রিগ্রেটটা নিয়ে একটু বলেন তো। অবশ্যই। হ্যাঁ, কারণ আমার মনে হয় এটা সবার জানা দরকার। গ্রেট।
এই ফিলসফিটা, এই যে রিগ্রেটটা, এটা আমি বলবো আমার নিজের ভেতর থেকে একটা প্রশ্ন ছিল, এবং আমি সবাইকে জিজ্ঞেস করব যে রিকোয়েস্ট করব যে এই বিষয়টা যেন তারাও ভাবে। সেটা হচ্ছে যে যখন আমাদের বয়স হয়ে যাবে, আমরা যখন ডেথ বেডে থাকবো, অর্থাৎ মৃত্যু শয্যায় থাকবো, হুম। তখন যেন কখনো মনে প্রশ্ন না আসে যে স্রষ্টা প্রদত্ত যে ট্যালেন্ট আমাকে দেওয়া হচ্ছে সেটার পর্যাপ্ত আমি ব্যবহার করতে পারিনি। আমি আমার ম্যাক্সিমাম যে ট্যালেন্ট পুরোটা ব্যবহার করেছি। হুম। এটার উত্তরটা যদি আপনি দিতে পারেন আপনার ডেথ বেডে স্যাটিসফ্যাক্টরিলি, আপনার মৃত্যুটা হবে প্রশান্তময়। ঠিক আছে? আমার প্রশ্নটা ছিল যে আমার যে গড গিফটেড ট্যালেন্ট আছে, মানুষের সাথে ইন্টারাক্ট করতে পারি, মানুষের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আমি ভূমিকা রাখতে পারি, মানুষকে নতুন কিছু শেখার দিকে ধাবিত করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, এই যে ট্যালেন্টটা, এখন এই ট্যালেন্টটাকে আমি পুরোপুরি আমার জবে আমি ইউটিলাইজ করতে পারবো? উত্তর ছিল না। যেহেতু না ছিল, আমি কিন্তু এখানে চলে আসি। আমি মৃত্যু সজ্জায় রিগ্রেট করতে চাই না। ওকে, বাহ, দারুণ এটা বলেছেন। একটা জোস। দুর্দান্ত বলেছেন। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা, এটা আমার পার্সোনাল প্রশ্ন। সেটা হচ্ছে যে আমি যখন অ্যাজ আ ফ্রেশার হিসেবে জবে জয়েন করলাম, তখন আমার মনে হচ্ছে যে আমার আমার গোলটা কি, আলটিমেট গোল হচ্ছে যে একটা অর্গানাইজেশনের একদম টপ মোস্ট পজিশনে লাইক সিইও হওয়া। রাইট। সবারই থাকে, আমার মনে হয় যারাই জয়েন করে নতুন সবারই থাকে, কিন্তু আমার মনে হয় কি ওই পথটা না কেউ জানে না। এখন ধরেন আপনি বিজনেসে আসছেন, আপনার সেই সুযোগ সুবিধা আছে, আপনি বুঝছেন আপনার প্যাশনটা, যারা সেটা বুঝবে না সে সিওই হইতে চায় বা সে জবেই কেরিয়ার ডেভেলপ করতে চায়। আপনার কি কোনো, আপনার কাছে কোনো গাইডলাইন আমার মনে হয় আছে? এটা একটু বলেন তো যে কি করতে পারে, যে একটা সিও হওয়ার মানে পথটা কি হইতে পারে, বা কেরিয়ারে সবচেয়ে ভালো করার পথটা কি হইতে পারে? অবশ্যই। আম, আপনি যা প্রশ্ন করলেন সেটা হচ্ছে রোড টু সিইও, রাইট? কিভাবে আমি সিইও পথে যাব। আহ, এটা বলার আগে আমি আর কি একটা প্রশ্ন সবসময় নিজেকেই করি। আমি যখন আমার জব শুরু করি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ব্যাংকে, আমি প্রশ্ন করতাম যে আমাকে যদি ভালো করতে হয়, আমার সুপারভাইজারকে আমার প্রতি খুশি থাকতে হবে, রাইট? তাহলে তো আমার ক্যারিয়ার প্রগ্রেশন হুম, হবে। হুম, তা আমার সাথে অনেকজন আছে, সাথে আমার কলিগসরা আছে, কোন কাজটা করলে আমার সুপারভাইজার খুশি হবে সেটা করলেই তো আমার ক্যারিয়ার আগাবে, রাইট? হুম। কারণ আমার পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম সব তো কিন্তু আমার কার হাতে? আমার সুপারভাইজারের হাতে। সুপারভাইজার, আচ্ছা। এখন সুপারভাইজার সবচেয়ে খুশি হবে যদি তার দেয়া কাজ আমি নির্ভুলভাবে এবং তাড়াতাড়ি করতে পারি। হুম, হুম, হুম। এটাই হচ্ছে কি। তাহলে এখন এই কাজটা করার জন্য কি কি করতে হবে? খুব সিম্পল, সেটা হচ্ছে যে ডেস্কের জব, সেই নো হাউটা ভালো মতো থাকতে হবে। হুম। এবং আরেকটা বিষয় এখানে খুবই ইম্পর্টেন্ট, কখনো কখনো আমাদেরকে কিন্তু নতুন কাজ শেখার আগ্রহ শো করতে হয়, সেখান থেকে ভুল থেকে আমরা শিখি। সেজন্য নতুন যারা আছে, ফ্রেশার্স যারা, একজন সুপারভাইজার সবসময় দেখতে চায় সে নতুন কাজের জন্য ইনিশিয়েটিভ যেন শো করে। কোনো একটা কাজে হয়তো, যেমন লেটস সে ব্যাংকের একটা এক্সাম্পল দিই, ব্যাংকে সাধারণত শুক্র শনি ছুটি থাকে। কোনো একটা নতুন প্রজেক্ট হচ্ছে, সেখানে শনিবার দিন একটা এক্সট্রা দিন কাজ করতে হবে। 9 জন এমপ্লয়ি আছে। এখন জিজ্ঞেস করা হলো এই প্রজেক্টে কে থাকতে আগ্রহী, হাত তুলো। আমরা কমিটি সেট করে দেওয়ার আগেই সেই নতুন ফ্রেশার যেন সেখানে হাত তুলে। এটাতে কি বোঝা যাবে? তার ইনিশিয়েটিভ আছে, তার সামনে যাওয়ার আগ্রহ আছে। এই আগ্রহ এবং এই ইনিশিয়েটিভটা প্রত্যেকটা ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সেই জবের নো হাউ। আগে ইনিশিয়েটিভ, তারপরে নো হাউ। আর কাজে নামলে কিন্তু স্কিলসটা বাড়বে। কাজে না নামলে কিন্তু স্কিলস বাড়বে না। একদম। আপনার কাছে নো হাউ আছে, আপনার কাছে সবকিছু আছে, আপনি অ্যাপ্লাই করছেন না, রাইট? তাহলে স্কিলস বাড়বে না। টনি রবিন্স খুব ভালো একটা কথা বলেন। উনি বলেছেন যে নলেজ পাওয়ার না, অ্যাপ্লিকেবল নলেজ হচ্ছে পাওয়ার। বাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। রাইট। আচ্ছা, তাহলে সাম আপ করলে কি দাঁড়াচ্ছে? আমাকে ফার্স্টে সুপারভাইজার কিসে হ্যাপি হবে ওটা বোঝা, নো হাউ নাকি ইনিশিয়েটিভ? নো হাউটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নো হাউ, তারপর হচ্ছে আমার ইনিশিয়েটিভ নিতে হবে, দেন আমি যখন কাজটা করতে যাব তখন আমার স্কিলটা ডেভেলপ। স্কিলসটা ডেভেলপ হতে আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে প্রচুর কোয়েশ্চেন করতে হবে। আপনার ফিডব্যাক লুপ বলি আমরা, যে আমি কাজটা করলাম, আমরা করি কি, কাজটা শেষ করে আমরা ফিডব্যাক চাই বসের কাছে, যে কাজটা কেমন হলো বস বলে। হুম। ভিতরে 14টা ভুল। এখন যেখানে আমার সন্দেহ হচ্ছে, আমি যদি পিরিয়ডিকলি একটু করে, যেখানে আমার আর কি দোদুল্যমান ভাবটা আছে যে রাইট হলো কি রং হলো, আমি যদি ফিডব্যাক নিতে পারি আমার যে অলরেডি কাজটা করেছে তার কাছ থেকে, নিয়ে কারেকশন করে আবার একটু একটু আগাই, এই ফিডব্যাক লুপ যত ছোট হবে, লার্নিং তত ফাস্ট হবে।
সেজন্য আমার সাজেশন হচ্ছে যে ফ্রেশারদের তারা নতুন কাজ করুক, ইনিশিয়েটিভ নিক, কিন্তু জায়গায় জায়গায় যেখানে রিস্ক পয়েন্টস গুলো আছে, যেখানে একেবারেই কাঁচা, সে জায়গায় যেন ফিডব্যাক নিয়ে আগায়, কোন একজন মেন্টরের হাত ধরে আগায়, তাহলে আসলে দ্রুত শেখা যাবে এবং ভুল কম হবে। যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি কেরিয়ার ডেভেলপমেন্টে পিপল স্কিল কতটা ইম্পর্টেন্ট, আর কিভাবে এই লিডারশিপ স্কিল বা পিপল স্কিল গ্রো করা যায়? গ্রেট। পিপল স্কিলস খুবই ইম্পর্টেন্ট, রাইট? আমরা যখন ম্যানেজমেন্ট বলি, ম্যান দিয়ে শুরু হয়। এই ম্যানটা কিন্তু 360 ডিগ্রি মানে হচ্ছে আমার ইন্টারনাল এমপ্লয়ীদের সাথে এবং এক্সটার্নাল এবং আমার ভেন্ডর সাপ্লায়ার্স, চারদিকে 360 ডিগ্রি। তা এই পিপল স্কিলস খুবই ইম্পর্টেন্ট। এখন এটা ইন্টারাকশনটা ভালো হয়, কিন্তু তার আগে আমি আবার আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে ইন্টারপার্সোনাল যাওয়ার আগে ইন্ট্রাপার্সোনাল বলে একটা কথা আছে, ইন্ট্রা, আর একটা হচ্ছে ইন্টার। পিপল স্কিলস তো খুবই ইম্পর্টেন্ট, তার থেকে আমার মতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। এটাকে আরেকভাবে বলা যায় ইন্ট্রা স্কিলস, ঠিক আছে? ইন্ট্রা কমিউনিকেশন, নিজের সাথে নিজের সেলফ টক। আমি কি বলি, আমার ভেতরে যদি কোনটা থাকে, লিমিটিং বিলিফ থাকে, আমার যদি ফিয়ার থাকে, আমি যদি প্রশ্ন না করতে পারি, এই জায়গাগুলোকে কিন্তু ক্লিয়ার করতে হবে। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলে তো আমি এখন আরেকজনের সাথে কথা বলতে পারবো। এইটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। খুবই ভালো বলেছেন এই ব্যাপারটা। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই যে ইন্ট্রাপার্সোনাল আর ইন্টারপার্সোনাল স্কিল যেটা বা পিপল স্কিল, মানে জবের ক্ষেত্রে এইটাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে পারবেন? মানে কখন কোনটা ইউজ করতে হবে বা স্টেপ গুলো? শিওর। জবের ক্ষেত্রে আপনার ইন্ট্রাপার্সোনাল স্কিলস হচ্ছে টোটালি সেলফ ম্যানেজমেন্ট। আপনার ঠিকমতো টাইমটা ম্যানেজ করা, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটার অ্যাপ্রিসিয়েশন করা, কাজের মধ্যে আটকে গেলে আরেকজনের হেল্প নেওয়া, এগুলো হচ্ছে সফট স্কিলস। এগুলো আপনার নিজের উপর নির্ভর করে। এগুলো হচ্ছে নিজের ম্যানেজমেন্ট, নিজের সাইক বলে, নিজের মাথার উপর নির্ভর করে, নিজের ব্যক্তিত্ব উপর নির্ভর করে। এই যেটা আমরা বলি যে নলেজ, স্কিলস এন্ড অ্যাটিটিউড, এই ইন্ট্রাপার্সোনাল যেটা ভেতরে নিজের থেকে, যেটা একটা পুরোপুরি হচ্ছে নিজের অ্যাটিটিউড, ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বিষয়গুলো কিন্তু এখানে কাজ করে। এই জায়গায় ফোকাস করলে আসলে নিজের ইন্ট্রাপার্সোনাল স্কিলসে ভালো হওয়া যায়। সেলফ টক, আমরা কিন্তু কখনো চুপ করে থাকি না, আমাদের কনসিয়াস মাইন্ডে সবসময় কিন্তু আমরা কথা বলতে থাকি। এখন প্রত্যেকটা কথা বলার সময় নিজের সাথে যখন নিজেকে কথা বলি, আমাকে কিন্তু উইনার হতে হবে, উইনিং অ্যাটিটিউড থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপটা হচ্ছে আপনি যখন উন্মুক্ত হবেন, আপনি যখন ওপেন হবেন, আপনি যখন সবার কাছে ক্লিয়ার হবেন, দেখবেন যে সবাই আপনাকে অ্যাট্রাক্ট করছে, আপনি আবার সবাইকে অ্যাট্রাক্ট করছেন। সুতরাং ফার্স্ট স্টেপ সবসময় নিজের ভেতর থেকে, নিজেকে জানো। এ কারণে তো বলা হয় নো দাই সেলফ। আচ্ছা, এটা হচ্ছে ইন্ট্রাপার্সোনাল স্কিল। Interpersonal skill। আচ্ছা, এইটা ডেভেলপ করলে এটা হচ্ছে ভিত্তি। হ্যাঁ, এটা হচ্ছে সিঁড়ির প্রথম সোপান। তো এটা মনে হয় এটা যদি আমি সাকসেসফুলি এই এই স্কিলটা ডেভেলপ করলে আমার মনে হয় অন্যগুলি করাটা অটোমেটিকলি হবে, অটোমেটিকলি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমার প্রশ্ন আজকে শেষই হইতেছে না, কারণ আমার মনে হচ্ছে আমি নিজেই অনেক কিছু শিখতেছি। তো আমার নিজের কেরিয়ারে আমি দেখছি যে বিভিন্ন ধরনের প্রবলেম, চ্যালেঞ্জেস এগুলো আছে। লিডারশিপ স্কিল দিয়ে কি এটা কোনোভাবে নেভিগেট করা পসিবল? আপনার কি মনে হয়? আরেকটা প্রশ্ন আমি করব, সেটা হচ্ছে যে লিডারশিপ স্কিল দিয়ে আমি কি নেটওয়ার্কটা ভালো করতে পারবো আমার? ওকে, লিডারশিপ স্কিলস এটা একটা আমব্রেলা টার্ম, রাইট? লিডারশিপ স্কিলস কিন্তু একটা স্কিল না, লিডারশিপ স্কিলস এর ভেতর অনেকগুলো স্কিলস থাকে। আচ্ছা সবকটার একটা আমব্রেলা টার্ম হচ্ছে লিডারশিপ বলা হয়। আচ্ছা এখন লিডারশিপের যদি আমি ভাঙি, হুম। প্রথমটা কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে এটা হচ্ছে সেলফ লিডারশিপ বলে। ওই যে আমি প্রথম থেকে যে বললাম সেলফ ম্যানেজমেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন আপনার যে চ্যালেঞ্জেস গুলো, জবের যে চ্যালেঞ্জ, সেগুলো লিডারশিপ দিয়ে এটা কভার করা যায় কিনা? অবশ্যই যায়। লিডারশিপ হচ্ছে আপনার এই যে নিজের যে লিডারশিপটা, এটা দিয়ে যদি চিন্তা করেন, খেয়াল করে দেখেন, যতগুলো চ্যালেঞ্জেস আসবে আপনার কিন্তু সবসময় ইনিশিয়েটিভ লাগবে, রাইট? ইনিশিয়েটিভ লাগবে, একজনের সাথে একজনের কথা বলতে হবে, প্রবলেম সলভ করতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে। তা আমার বিশ্বাস যে এই যে সবকটা যে ভাঙা যে অংশগুলো, এগুলো দিয়ে তো লিডারশিপ হয়। তো এটা কিন্তু আপনার অবশ্যই আপনি চ্যালেঞ্জেস গুলো মোকাবেলা করতে পারেন। আর ওই যে নেটওয়ার্কিংটা, এইটা কি করা যায়? নেটওয়ার্কিং, ভালো নেটওয়ার্ক করাটা লিডারশিপের একটা পার্ট। আচ্ছা আচ্ছা, এটাকে আপনি আলাদা করতে পারবেন না। লিডার হতে হলে কি লাগে?
অন্য আর কিছু না থাকে, একটা জিনিস কিন্তু লাগে, সেটা হচ্ছে হুম। ফলোয়ার্স। হ্যাঁ যার কোনো ফলোয়ার নেই তাকে তো আমরা লিডার বলবো না। হ্যাঁ এখন ফলোয়ার বাড়বে কিভাবে? যখন আপনি নেটওয়ার্ক গুলা ভালো থাকবে, আপনি যখন যে নেটওয়ার্ক হাব গুলো হুম। সেগুলোর সাথে যখন আপনার সম্পর্ক থাকবে। মানে যখন ইনফ্লুয়েন্স করতে পারবো, মানে এটা তো অবশ্যই পিপলস স্কিল, সো ইনফ্লুয়েন্স করার স্কিলটা যখন আমি ডেভেলপ, নেটওয়ার্কিং ইটসেলফ ইজ এ পিপল স্কিল, ইয়া ওয়েল ভাইয়া, এখন তো জব মার্কেট ভেরি কম্পিটিটিভ, তো Right. এখানে লিডারশিপ স্কিল আমাদের কিভাবে হেল্প করতে পারে? লিডারশিপ স্কিলস আপনাকে হেল্প করবে অন্য সবার থেকে আপনাকে আলাদা করে দিবে। আচ্ছা, ঠিক আছে, সেথ গডিনের একটা বই আছে না, পিঙ্ক কাউ, তাই না? রাইট, আচ্ছা, ওকে, দ্য পার্পল কাউ অ্যাকচুয়ালি নামটা। ওকে, হুম। সেথ গডিন একটা খুব নাম করা বই আছে, নাম হচ্ছে দ্য পার্পল কাউ। এখন এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে যে গরু তো পার্পল কখনো হয় না, কি করে হলো? হুম। আপনাকে যদি এই জব মার্কেটে ভালো করতে হয়, আপনাকে সেরকমই একটা এই পার্পল, রাইট, পার্পল কাউ হতে হবে। এবং পার্পল কাউ হওয়ার জন্য কি প্রয়োজন? আপনার পার্সোনাল ইউএসপি থাকতে হবে, ইউনিক সেলিং প্রপোজিশন। অন্যদের থেকে আপনি কি আলাদা দিতে পারেন? এখন দেখেন একটা জিনিস খেয়াল করে, লিডারশিপ আমি বললাম যে এইটা কিন্তু একটা আমব্রেলা টার্ম, এটার ভিতরে অনেক রকম স্কিলস এর পারমুটেশন কম্বিনেশন হতে পারে। রাইট, কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের আপনার যে কি ওয়ার্ক ফোর্স আছে তাকে কে এফিসিয়েন্টলি লিড করতে পারে, তারাই কিন্তু সেটা খোঁজে। আপনি তো এখন আপনার নিজের যে ইউনিক সেলিং প্রপোজিশন, আপনার নিজের যে লিডারশিপ স্কিলস আছে, আপনার যে অথরিটি মার্কেটে, আপনার সুনাম, আর এখানে এভরিথিং কাউন্টস। আপনার একাডেমিক্স থেকে শুরু করে আপনার নেটওয়ার্ক, আপনার কোনো একটা প্রবলেম সলভ করার ক্যাপাসিটি, সব কিন্তু মার্কেটে চাউর হয়ে যায়। তখনই কিন্তু লিডারশিপ পজিশন কিন্তু সবসময় হেড হান্টিং হয়। আপনি সবসময় নিজে আমরা আচ্ছা। অ্যাপ্লাই করি তা কিন্তু না। টপ পজিশনগুলো লিডারশিপে কিন্তু হেড হান্টিংই হয়। তার মানে তারা চাচ্ছে যে আমার কোম্পানিতে একটা এরকম পার্পল কাউ আসুক, আমার টিমকে এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি লিড করুক, এরকম তারা খুঁজছে। আচ্ছা ভাই, আপনার এই যে কম্পিটেন্স সেন্ট্রাল যে অর্গানাইজেশনটা, Right. আপনার এটাতে কি এরকম আপনাদের এই যে হেড হান্টিং এর মতো এরকম কি কোনো ইভেন্ট আপনারা করেন? আপনারা তো মেইনলি ইভেন্ট গুলোই তো আপনারা রান করছেন। হ্যাঁ, এরকম এখানে কিছু- এখানে জব ফেয়ার হয়। হ্যাঁ আমরা যে আগে যে আমাদের কোম্পানির জব ফেয়ারে যায় অনেক সময়, হ্যাঁ, আমরা চাই যে ভালো ভালো লোকজন যেন আসে, কারণ আমাদের কাজ হচ্ছে মেইনলি আমরা ট্রেনিং কন্টেন্ট ডেভেলপ করি, B2B। ঠিক আছে, এখন এখানে আমাদের কিন্তু অ্যাক্টর পুল লাগে, আমাদের ভালো গ্রাফিক্স ডিজাইনার্স লাগে এবং ভালো প্রেজেন্টার্স লাগে। যেমন আপনি ভালো প্রেজেন্ট করছেন, আপনার মতো প্রেজেন্টার্স আমাদের লাগে, রাইট? তা এইগুলোর জন্য কিন্তু আমাদের হান্ট করতে হয় জব মার্কেট থেকে। এখানে কিন্তু খেয়াল করে দেখেন যে এখানে একাডেমিক্সের দিকে কিন্তু আমি তাকাবো না, হ্যাঁ। আমি তাকাবো আমার কাজের জন্য কে সবচেয়ে ফিট। অর্থাৎ উপস্থাপক হিসেবে যদি কাউকে নেই, আমি দেখবো তার উপস্থাপনা কেমন, হুম। উপস্থাপনা ভালো কিনা, সে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে পারে কিনা, কোনো একটা জায়গায় যদি মিসঅ্যাপস হয়ে যায় সে সেখানে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগায় অন্য একটা জায়গায় মরে নিতে পারে কিনা, এই স্কিলস গুলো কিন্তু আমি দেখবো। এখানে একাডেমিক্সটা কিন্তু এখানে গৌণ হয়ে যাবে, রাইট? আপনি মানে পুরাপুরি ব্যাংকিং একটা সেক্টর রেখে লার্নিং এন্ড ডেভেলপমেন্টে চলে আসছেন, মানে বুঝলেন কিভাবে এই যে প্যাশনটা বোঝা? Right. আচ্ছা, এটা কিন্তু অনেক, মানে এটা কিন্তু বুঝে না কেউ। এটা ভেরি ইন্টারেস্টিং। আমি আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে। হ্যাঁ ম্যানেজমেন্ট ট্রেনিরা সাধারণত কোন একটা অর্গানাইজেশনে যখন যায়, ধরে না হয় তাদেরকে গ্রুম করা হচ্ছে লিডারশিপ পজিশনের জন্য, রাইট? অবশ্যই। একটা সময় তারা হয়তো ডিপার্টমেন্ট, ইভেনচুয়ালি ডিভিশন, ইভেনচুয়ালি পুরো ব্যাংকটাকে হয়তো লিড করবে। তা সেখানে আমি যখন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ছিলাম, তা আমার সুযোগ হয়েছিল বিভিন্ন অঙ্গনগুলো, ব্যাংকের বিভিন্ন অঙ্গনগুলোর ছোট আকারে শুরু করে একটু মাঝারির দিকে লিডারশিপ অঙ্গনগুলোকে ঘুরে দেখার, রাইট? আমি ব্রাঞ্চ ম্যানেজার ছিলাম, ব্রাঞ্চ ডেপুটি ম্যানেজার ছিলাম, তারপরে আমি রিস্ক ম্যানেজমেন্টের একজন ম্যানেজার ছিলাম। ইভেনচুয়ালি আমি দেখলাম যে আমার প্যাশন হচ্ছে গিয়ে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট। কারণ আমি যখন ম্যানেজার ছিলাম আমি দেখলাম যে আমার যখন লার্নিং কমিউনিকেশন হয়, যখন আমরা ডিব্রিফিং করি, ওই সেশনগুলো আমার খুব ভালো লাগে। কেউ যখন কোনো কিছু শিখলো আমার তখন আনন্দ হয়, আমি তখন বুঝলাম যে না, এটা আমার একটা ফিল্ড হতে পারে। তখন আমার 13 বছর আমার ব্যাংকিং ক্যারিয়ার, লাস্টের 2 বছর আমি ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট যে উইং আছে সেখানে ট্রেনিং ইনস্টিটিউটে আমি নিজে স্বপ্রণোদিত হয়ে আমি অ্যাপ্লাই করি যে আমি ওখানে আমাকে সুযোগ দেওয়া হোক। অ্যাট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড আমার ছিল যে না, এখানে আমি যাই, আমি টেস্টটা নেই, এবং আমার যদি ভালো লাগে অবশ্যই আমি এন্টারপ্রেনারিয়াল জগতে চলে আসবো, আমি নিজে কিছু করবো।
তা সেটাই, ওখানে আমি আসলে বুঝি যে আমার এখানে ভালো হবে, কারণ ব্যাংকে কিন্তু একটা নলেজ নির্ভর একটা জায়গা। হ্যাঁ সেখানে আমি ফ্যাকাল্টি মেম্বার ছিলাম, রাইট? আমি যখন তাদের সাথে ইন্টারাক্ট করতাম, তাদের সাথে কথা বলতাম, স্টুডেন্টদের সাথে, পার্টিসিপেন্টদের সাথে, আমি দেখলাম যে তারা আমার কথাটা অ্যাবজর্ভ করে, এবং আমি আমার কোর্স ডিজাইনটা আমি সুন্দরভাবে করতে পারি যাতে তারা বুঝে। এই জিনিসটা যখন আমি বুঝলাম, লার্নিংটাকে আমি যখন দেখলাম যে আমি হ্যাঁ ট্রান্সফার করতে পারি, আমার মনে হলো যে বাইরে আসলে অনেক অপরচুনিটি আছে যেখানে আমার মতো লোক দরকার। তা আমি এটা বুঝেই চলে আসি। খুব দারুণ একটি ব্যাপার বলছিলেন। তো আরেকটা ব্যাপার তুলেন এটার মধ্যে, আপনি মানে কন্টেন্ট ক্রিয়েটিভ ফোকাস করেছেন খুব ভালো মতো। যেমন আমি আপনার একজন ফলোয়ার বলতে পারেন, ওকে। আপনার কন্টেন্ট গুলো দেখিয়ে আপনি মোটামুটি অনেকদিন হচ্ছে এখন অ্যাক্টিভলি কন্টেন্ট প্রডিউস করছেন, মূলত ফেসবুকে। তো এখানে আপনার দেখা যাচ্ছে যে আপনি মানে বিভিন্ন মানে শুধুমাত্র ইনফরমেশন না, ইনফরমেশন তো অনেকে দিচ্ছে, এখানে একটু মানে চিন্তাদীপ্ত কন্টেন্ট গুলো দিচ্ছেন যেগুলো আসলে মানে নতুন চিন্তা তৈরি করে, হ্যাঁ, নতুন ভাবনার তৈরি করে। অর্থাৎ কেউ যদি একটা কন্টেন্ট দেখে তাহলে এটা থেকে তার মানে কিছু নেবার থাকবে, যে ভাবনা থাকবে, এবং মানে একটু আকর্ষণীয় উপায়ে এগুলোকে উপস্থাপন করছেন। এই কন্টেন্টের মানে আইডিয়াটা আপনি মানে কবে পেলেন এবং কিভাবে পেলেন? থ্যাংক ইউ নাহিদ ভাই, প্রথমে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার জন্য। Right. হ্যাঁ, আমাদের কন্টেন্ট গুলো রিলস করি, কিছু কিছু লং ফর্ম ভিডিওস থাকে যেটা 5-8 মিনিট হয়, আর রিলস হচ্ছে গিয়ে ম্যাক্স 90 সেকেন্ডস, রাইট? হ্যাঁ, এখন এই যে কন্টেন্ট গুলা আমাদের কিন্তু 90 সেকেন্ড হলেও এর পেছনে যে আমরা রিসার্চ করি, আমার টিম আছে, আমরা যে কন্টেন্ট গুলো নিয়ে এসে এখানে কিন্তু আমরা ভালো সময় দিই। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং কন্টেন্ট যখন টাইমটা ছোট থাকে, 90 সেকেন্ডে আমাকে অনেক কিছু বলতে হবে, সেখানে আসলে আরো বেশি পরিশ্রম করতে হয়। এটা ভেরি ইন্টারেস্টিং আসলে। লম্বা কন্টেন্ট এত বেশি করতে হয় না, যতখানি কিনা 90 সেকেন্ডের কন্টেন্ট গুলোতে করতে হয়, রিল যেগুলোকে বলছি। তা এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আমার আইডিয়াস গুলো কিভাবে আসে। আমার একটা ফান্ডামেন্টাল আছে, এটা আমার সিক্রেট, আমি শেয়ার করছি আজকে। সেটা হচ্ছে আমি খেয়াল করি পপুলার মিথ কোনটা। মানে মিথ হচ্ছে ভ্রান্ত বিশ্বাস, যা বিশ্বাস করে আছেন। হ্যাঁ, ঠিক আছে। যেমন একটা বিশ্বাস হতে পারে যে আর কি ব্যাংকে যাওয়ার জন্য আপনার খুব ভালো অনার্স মাস্টার্স, খুব ভালো স্কোর করতে হবে, এটা একটা পপুলার মিথ। ইন রিয়েলিটিতে কিন্তু তারা দেখে যে তাদের স্কিলস কোনটা বেশি। তা এটা নিয়ে আমি হয়তো একটা রিল করে ফেললাম। যখন এটা করি, পপুলার মাইন্ডের ব্যতিক্রম যখন কিছু হয়, মানুষকে কিন্তু আকৃষ্ট করে, রাইট? যে আল্লাহ কি বললো, বিষয়টা দেখি, ভেবে দেখার মতো তো। তা এইটাই হচ্ছে যে আসলে ম্যাজিকটা, যে রিলস গুলো কেন ভালো হয় বা কেন এত সমাদৃত হয়। একদম। আর মানে কন্টেন্টের যে ব্যাপারটি, আপনি যেহেতু মানে কম্পিটেন্স সেন্টারের মতো একটা প্রতিষ্ঠান মানে পরিচালনা করছেন, তো আপনি, আমার যেটা ধারণা, আপনি বুঝতে পারছেন যে আসলে কন্টেন্টের জগৎটা এখানে এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, অর্থাৎ ইন্টারকানেক্টেড। তো এইটা একটা দারুণ আইডিয়া বলা চলে। আপনি এরকম যারা আসলে বিজনেস করছেন বা যেগুলো আসলে নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কটা আসলে ম্যাটার করে, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? কন্টেন্ট ইজ কিং, রাইট? কারণ কন্টেন্ট, আমি বলি কন্টেন্ট হলো এমন একটা জিনিস, অনেকটা আর কি তরকারির আলুর মতো, সব জায়গায় যায়, সব জায়গায় ফিট হয়। মার্কেটিং বলেন, বিজনেস বলেন, ইভেন এডুকেশন, সব জায়গায় কিন্তু সবই কিন্তু কন্টেন্ট, রাইট? এখন কন্টেন্ট যদি কিং হয়, কুইন হচ্ছে কন্টেন্টের প্রচার, মিডিয়া মাধ্যম আপনি কত সুন্দরভাবে করতে পারেন, কত একজন থেকে একজনে কত ছড়াচ্ছে। আচ্ছা, এইখানে আমি বলবো যে যেহেতু এইটা ওই যে একটা কন্টেন্ট অনেক ফর্মে মুভ করা যায়, এখানে কিন্তু কোলাবোরেশন অনেক সুযোগ আছে। যেমন দেখেন, একটা ব্লগ আর্টিকেল লেখা হলো, সেখান থেকে রিলস হতে পারে, রাইট? সেটা থেকে আপনার একটা ইমেজ হতে পারে। চ্যাট জিপিটিকে যদি আপনি এখন GPT-4-এ আপনি যদি ব্লগ আপ করে দেন, ঠিক আছে, আপনার এখানে যদি আপনি এই জিপিটিকে বলেন যে এখান থেকে একটা ইমেজ দেন, সে কিন্তু একটা ইমেজও দিবে। শুধু এখান থেকে একটা ইমেজ কন্টেন্টও কিন্তু তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন এই কন্টেন্টের যারা প্রস্তুত করে এবং যারা হচ্ছে এই কন্টেন্টটা যারা ভোগ করে, তারা কারা? তারা কিন্তু বিভিন্ন ডোমেইনে, বিভিন্ন এরিয়াতে আছে, তাই না? এখন আমি বলবো যে কন্টেন্ট হচ্ছে তাদের নেটওয়ার্কের একটা সেতু বন্ধন। আর কন্টেন্টের আসলে মানে ভালো কন্টেন্ট গুলোর গ্রাহক কিন্তু দিন বেড়ে চলছে, দর্শক বেড়ে চলছে অবশ্যই। এই নিয়ে আসলে আপনি কি ভাবছেন? আসলে কন্টেন্ট নিয়ে আরো আপনার মানে চিন্তা ভাবনা কি? কন্টেন্ট নিয়ে আমার চিন্তা ভাবনা আসলে ব্যাপক। কন্টেন্টের আমার ধারণা যে কন্টেন্টের ফর্মটাই চেঞ্জ হয়ে যাবে সামনে। একটা এক্সাম্পল দিই আপনাকে, সেটা হচ্ছে যে কদিন আগে অ্যাপেল কি বের করলো, ভিশন প্রো, রাইট? আমাদের সবার হাতের নাগালে কিন্তু পৌঁছবে না, কারণ এটার দাম 6 লাখের উপরে বাংলাদেশি টাকায়। কিন্তু এর স্মলার ভার্সনও আছে, মানে কম স্মলার ভার্সন মিনস যে কম খরচে ভালো প্রোডাক্ট, মানে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে মেটা কোয়েস্ট, এটা হচ্ছে VR,
ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড, মিক্সড রিয়েলিটি, সামনের কন্টেন্ট গুলো অন্য লেভেলে, অন্য ডাইমেনশনে চলে যাবে। 3D 3D ডাইমেনশনে চলে যাবে, ঠিক আছে। সেখানে কন্টেন্ট গুলো মানুষজন আরো হাতি দেখতে চাবে, মানে মুভ করতে চাবে। ওখানে ফ্রিকশন কম থাকবে। ফ্রিকশন মানে আমাদেরকে কন্টেন্টটা কোন একটা কিছু চাইলে ফেসবুক খুলতে হয়, যেতে হয়। এখন কি হচ্ছে, ডেটা, যত বেশি ডেটা আপনার সামনে, আপনার যে যত জায়গায় আপনি ঘুরলেন, বিচরণ করলেন, আপনার প্যাটার্ন কিন্তু সে রিকগনাইজ করছে। আপনার সামনে সেই কন্টেন্ট আছে যে কন্টেন্ট আপনি পছন্দ করেন, তাই না? অলরেডি তো ওটা এখন আছে। সেটা এই যে এখন আপনি যে কন্টেন্ট চাচ্ছেন সেটা ফ্রিকশন মানে ধাপ মানে কম করে আপনার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এইটার সাথে যদি মিক্সড রিয়েলিটি ম্যাচ করে, তাহলে কন্টেন্ট ক্রিয়েটরদের কোন দিকে যাচ্ছে, তাই না? একটা অন্যরকম একটা লেভেলে চলে যাবে। আমার মনে হয় উইথিন 10 years এর মধ্যে আমরা ব্যাপক পরিবর্তন দেখতে পারবো। অফকোর্স। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি লং কন্টেন্ট, অর্থাৎ মানে আপার 3 minutes or 4 minutes 5 minutes এই টাইপের কন্টেন্ট গুলোকে আমরা লং কন্টেন্ট বলছি, আর ইনার 90 সেকেন্ড বা 60 সেকেন্ড এগুলোকে আমরা রিলস বা শর্ট কন্টেন্ট বলছি। তো আপনার এখন তো শর্ট কন্টেন্টের ভালো একটা জোয়ার চলছে, রাইট? তো মানে আপকামিং যে সময়টা আসছে বা বর্তমান সময়টা, আপনি মানে কোনটার ফিচারটা বেশি ব্রাইট দেখছেন বা কেন দেখছেন? এখানে ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, থ্যাংক ইউ নাহিদ ভাই প্রশ্নটা করার জন্য। ইন্টারেস্টিং এই জন্য বলছি যে লং কন্টেন্টের গ্রাহক কারা। খেয়াল করে দেখবেন যে কয়েকটা চ্যানেলের নাম বলি। জেমস জ্যানি, ঠিক আছে, হ্যাঁ, এটা খুবই ফেমাস, জেমস জ্যানি। তারপর বাংলাদেশের দিকে যদি তাকান, ভয়েস অফ ঢাকা চ্যানেল, হ্যাঁ। তারপরে তথ্যচিত্র, ঠিক আছে। এগুলো লং কন্টেন্ট না, এটার গ্রাহক কিন্তু ডিফারেন্ট। তা এখন রিলস বা শর্ট কন্টেন্ট এবং লং ফর্ম কন্টেন্ট দুটোই থাকবে। রিলস মানুষকে আকর্ষণ করে, আর লং কন্টেন্ট মানুষের ভেতরে ঢোকে। আমার ফান্ডামেন্টাল হচ্ছে এটা। আচ্ছা, আপনি লং কন্টেন্টে যাওয়ার আগে আপনি যদি আকর্ষণ করতে চান, আপনি রিলস দিয়ে আকর্ষণ করতে হবে। সে এখন তার মধ্যে একটা আপনি তৃষ্ণা তৈরি করবেন যে ভিতরে কি বলছি একটু দেখি তো, আর তখন সে লং কন্টেন্ট যাবে। এই লং কন্টেন্টে আপনাকে কিন্তু তার মনোযোগ ধরে রাখতে হবে। এখানে ডিফারেন্ট গেম। এই লং কন্টেন্টে মনোযোগ ধরে রাখার, ভয়েস, ভালো ক্যামেরা ওয়ার্ক, হাই কোয়ালিটি ফুটেজ সবকিছু প্লে করে, এভরিথিং কাউন্টস। আসলে এফোর্ট কোথাও কম দেওয়া যাবে না, এটা আসলে মূল বিষয়। রাইট, দারুণ বলেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে শর্ট কন্টেন্ট দিয়ে আমাদের একটা মানে আকর্ষণ করে আমাদের যে মূল কন্টেন্ট মানে মূল চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ মানে লং কন্টেন্টের মধ্যে। মানে একটা লং কন্টেন্ট কেও আমরা যদি চাই যে এটার মধ্যে মানুষ ঢুকুক, এটা মানুষ দেখুক, তখন দেখা যাচ্ছে যে আমরা ওখান থেকেই শর্ট কন্টেন্ট গুলো নিয়ে আসতে পারি, রিলস গুলো, তাই না? এটাই তো, এটাই লং কন্টেন্ট থেকে জায়গা জায়গা থেকে নিয়ে আমরা রিলস আনতে পারি, এটা যেমন সত্য। আবার রিলস থেকে বা শর্ট কন্টেন্ট থেকে আমরা লং ফর্মে নিয়ে যেতে পারি। রাইট, ওই একই আইডিয়াটাকে আর একটু বড় করে। রিলসের আসলে একটা রিলস যে থাকে সেগুলোর একটা মেকানিজম আছে, ওখানে একটা হুক থাকবে, রাইট? হ্যাঁ, একটা হুক থাকবে, একটা আপনার কোয়েশ্চেন থাকবে, আর একটা রিভিল থাকবে, ঠিক আছে, তিনটা থাকে। আবার লং কন্টেন্টের গুলা কিন্তু এটা কিন্তু আবার একটু ডিফারেন্ট। সেখানে হুক থাকতে পারে, কিন্তু যে প্রশ্নটা হবে সেটার একটা এলাবোরেট, একটা মানে বড় একটা আনসার প্রয়োজন, ডিটেইলসে বলা যেটা। রাইট। লং কন্টেন্টে অনেকটা ধীরে ধীরে জট খুলে, ঠিক আছে। আর শর্টস হচ্ছে গিয়ে ম্যাজিকের মতো, করলাম, চুটতুরি মারলাম, হয়ে গেল, ঠিক আছে। তো দুটো চাহিদা আছে। আর শর্টসের আসলে আবার যদি বলেন যে এখন কিসের যুগ, আমি বলবো শুরুটা হচ্ছে শর্টসের যুগ। কারণ শর্টস দিয়ে কিন্তু আপনি লং কন্টেন্টটা আছেন, রাইট। মানুষের অ্যাটেনশন স্প্যানের বলে একটা কথা আছে এখানে। এখন আমি শুনলাম যে মানুষের অ্যাটেনশন স্প্যান কিন্তু এখন 8 সেকেন্ডে চলে আসছে। 2015 সালে একটা রিসার্চ হয়েছিল। এর আগে 2000 সালে যেটা রিসার্চ ছিল সেখানে 12 সেকেন্ড ছিল। তা কমতে কমতে দেখেন এখন 8 সেকেন্ডে আসছে। হ্যাঁ, হয়তো আরো কমবে। মানে আগেও যদি আমরা দেখতাম লং কন্টেন্ট গুলো তো 1 ঘন্টা 1.5 ঘন্টার হইতো, তারপর কমতে কমতে 20-25 মিনিট, এখন 5 মিনিট 6 মিনিট এরকম হয়েছে। মানে আপনার কাছে কি মনে হয়, স্ট্যান্ডার্ড যদি কেউ লং কন্টেন্ট বানাতে চায় তাহলে তার কতক্ষণের মধ্যে থাকা উচিত? হ্যাঁ, আমার একটা পার্সোনাল বিলিফ আছে, বাট ইটস অ্যাবসলিউটলি পার্সোনাল। আমার মনে হয় এখানে আপনি যদি টানা কিছু বলতে চান, সেখানে আপনি 20 মিনিটের মধ্যে কভার করতে পারেন। বাট কিছু কিছু কৌশল আছে, ঠিক আছে। কৌশলগুলো হচ্ছে যে আপনি যদি লম্বা কন্টেন্ট করেন, 20 মিনিটের বেশি করেন, ধরেন 1 ঘন্টার কন্টেন্ট করেন, ভেতরে ভেতরে কিছু কিছু ইনসেন্টিভ দেন, কিছু কিছু আনন্দ দেন, ঠিক আছে। আমাদের লার্নিং এন্ড ডেভেলপমেন্টটা কিন্তু আমরা এরকম শিখলাম। তাহলে খেয়াল করে দেখেন যে মানুষজন আমাদের ক্লাসে 45 মিনিট কেন বসছে না? ওই ক্লাসে যে আমার কথা শুনছে, আমি যে ফিজিক্যালি যে ট্রেনিং দিচ্ছি ইন পার্সন, সেগুলো তো লং কন্টেন্টই, রাইট?
ও Long time. হ্যাঁ, একদম। তা আমরা কি করি ফিজিক্যালি? আমরা করি কি মাঝে মাঝে কিন্তু কিছু গেম করি, কিছু Yes, এনার্জাইজার দিই, হ্যাঁ, তাই না? কিছু কিছু কুইজ ধাঁধা দেই, হুম, ধাঁধা দেওয়ার পর ভালো করে একটা চকলেটস নিয়ে আসি। হুম। তা এখন ভিডিওতে হয়তো ওরকম কিছু করা যাবে না, বাট কাছাকাছি কিছু ইনোভেটিভ করা যেতেই পারে। আপনি কোশ্চেন রাখতে পারেন, ভিতরে মাঝে একটা জোক ঢুকাই দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা। আই থিঙ্ক এভাবে আপনি আর কি মানুষের অ্যাটেনশন যদি ধরে রাখতে পারেন, তাকে 45 মিনিটও নিয়ে যেতে পারে। ইট ডিপেন্ডস অন ইউর ক্রিয়েটিভিটি। আপনার কি মনে হয় যে ফ্রেশাররা এখন কি মানে কন্টেন্ট ক্রিয়েশন দিয়ে তাদের কেরিয়ারটা কি ফিক্স করে ফেলতে পারবে? অবশ্যই পারবে। এখন আমরা এমন একটা যুগে বাস করি, কোনো ফ্রেশাররা যদি বদ্ধপরিকর হয় যে না, আমি কন্টেন্ট ক্রিয়েটর হব, হুম। এবং গোড়া থেকে শুরু করে, তাহলে অবশ্যই এখানে বেশ ভালো করা যাবে। একটু গাইডলাইন দেন তো কিভাবে শুরু করা উচিত, মানে জাস্ট নর্মালি কোন করা ধরনের উচিত topics? প্রথম যে হ্যাঁ sure, আমার প্রথমে যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে এখানে একটা লিমিটিং বিলিফ কাজ করে যে আমার একটা খুব ভালো ক্যামেরা লাগবে, হ্যাঁ। হ্যাঁ আমার হাই এন্ড ক্যামেরা লাগবে, ঠিক আছে? কিন্তু শুরু করা উচিত সিম্পল থেকে। একটা সিম্পল ফোন আছে, ঠিক আছে? তাকে সেটা যে আইফোনই হতে হবে নট নেসেসারিলি। আইফোনের নামটা বলছি এই জন্য যে ওটা রেজলিউশন খুব ভালো। হুম। সে মোটামুটি ধরনের রেজলিউশন ওয়ালা ক্যামেরা দিয়ে শুরু করলো, কিন্তু তার যেখানে খাটনি করতে হবে, যেখানে তার মেহনত করতে হবে, জোর দিতে হবে, সেটা হচ্ছে তার কোর কন্টেন্ট, সে কি বলতে চাচ্ছে। খেয়াল করে দেখবেন যে ফুটেজটা যদি ঝাপসা হয়, খারাপ হয়, কিন্তু কথা যদি স্পষ্ট থাকে, বোঝা যায়, এবং কন্টেন্টে যদি আমরা বলি পাঞ্চ থাকে, তাহলে কিন্তু সেই কন্টেন্টের ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এক্স্যাক্টলি। এবং ইন্টারেস্টিংলি কখনো কখনো ওই জেনুইন ফিলটা দেওয়ার জন্য অনেক সময় আমরা যারা হাই কোয়ালিটি হাই এন্ড ইকুইপমেন্ট ব্যবহার করি, তারাও ইচ্ছা করে আমরা ডাউনগ্রেড করে আমরা মোবাইলে কন্টেন্ট প্রেজেন্ট করি। সেটা হচ্ছে হিউম্যান টাচ বা হিউম্যান ফিলটা দেওয়ার জন্য, জেনুইননেসটা, ডাউন টু আর্থ এই ফিলটা দেওয়ার জন্য। তো আর কি একদম সিম্পল ওয়েতে শুরু করাটা কোনো খারাপ কিছু না, এবং এটা হচ্ছে প্রথম স্টেপ। এটা করা উচিত, হুম। কোনো লজ্জা রাখা উচিত না। আমার ভিতরে যদি জিনিস থাকে আমাকে এক্সপ্রেস করতে হবে, হুম। এবং এইটা করতে পেরে আমি আনন্দিত হব। হাতে যা আছে তা নিয়ে শুরু করতে হবে এবং নিয়মিত থাকতে হবে। আচ্ছা ভাই, আপনি যেহেতু কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, হুম। আরেকটা গাইডলাইন দেন। এটা আমার মনে হয় সবার জন্যই, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতেছি, অলরেডি কাজ করতেছি। ধরেন দিনে কয়টা রিল দেয়া ভালো, বা লং কন্টেন্ট সপ্তাহে কয়টা যাওয়া ভালো? ওকে, মানে আমি বলতেছি যে একদম প্রথম দিকে যখন আমার একদমই ফলোয়ার নাই, তো তখন আমি কিভাবে শুরু করব? রাইট। আপনার আপনি দিনে কটা বা সপ্তাহে কটা যেটাই দেন, আপনাকে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নিয়মিত থাকতে হবে। নিয়মিত মিনস এটা না যে ডেইলি, নিয়মিত মিনস একটা রেগুলার ইন্টারভ্যাল মেনটেন করতে হবে। হ্যাঁ, আমি বাট এটা অ্যাডভাইজেবল, মানে ফেসবুক থেকে বলা হয়, যেহেতু আমি ফেসবুকে বেশি রিল দিই, ওনারা বলেন আপনার কন্টেন্টের কোয়ালিটি যদি হাই থাকে আপনি সপ্তাহে 3টে করে রিল দেন। কিন্তু আমি আমার স্ট্যান্ডার্ড যেটা করেছি সেটা হচ্ছে আমি একদিন পর পর রিল দিই, এবং একটা নির্দিষ্ট সময় দিই। আমার টার্গেট অডিয়েন্স যারা হচ্ছে গিয়ে ইউজুয়ালি ইয়াং প্রফেশনালস, যাদের চাকরি শুরু করছেন, যারা ব্যবসা করছেন, এদের চাকরি 1 থেকে 10 বছরের মধ্যে, এরা হচ্ছে ইয়াং প্রফেশনালস। ওদের টার্গেট করি আমি সাধারণত 8টা 9টা এই সময়ের মধ্যে আমি পোস্ট করি। তো এখন এটাই দাঁড়াচ্ছে যে প্ল্যাটফর্ম ভেদে এটা ডিপেন্ড করে। হুম। টিকটকের জন্য বলা হয়, যারা টিকটকে, এটা কিন্তু খুব আরো ছোট হয়, 7 থেকে 27 সেকেন্ডের মধ্যে হয় টিকটক। ওটা দিলে নাকি আপনার রিচটা বেশি পাওয়া যায়, মানুষজন টিকটকের অ্যাটেনশন স্প্যান বেশি কম। তো ওদেরকে বলা হয় যে দিনে 3টা দিতে ইনফ্লুয়েন্সারদেরকে। কিন্তু ফেসবুকে যখন আমরা রিল ফরম্যাটে করি, আমরা যখন কোয়ালিটি কন্টেন্ট করি একটু একটু মানে ম্যাচিউর অডিয়েন্সের জন্য, তখন আমরা কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিদিন দিতে পারি একবার, ঠিক আছে? আচ্ছা, It যদি depends. মানে অ্যাট বেস্ট হয় তাহলে প্রতিদিন একটা করে। একটা করে প্ল্যাটফর্ম ভেদে। Platform ভেদে। আর কটা করে তার থেকে বেশি ইম্পর্টেন্ট নিয়মিত কিনে, রেগুলার কিনে। আপনার কি মনে হয় যে যদি আমি একবার শুরু করলাম যে হুম। প্রতিদিন দেয়া, তাহলে কি আমাকে আজীবন প্রতিদিনই দিয়ে যেতে হবে, নাকি মাঝে মধ্যে ব্রেক নিতেই পারেন, বাট আপনার রিচ যারা কমায় দিবে না? না রিচ কমা দেবে না, আপনার যেটা হবে যে আপনার এরা মানে অডিয়েন্সরা এক্সপেক্ট করবে, আপনি আচ্ছা। তখন তাদের এক্সপেকটেশনে একটু মানে আর কি পানি ফেলে দিলেন যে এখন মনে হয় একটা রিল আসবে, আমি দেখবো, কিন্তু না, আসলো না, এই আর কি। ও আচ্ছা, আরেকটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে যে ফেসবুকে হুম হুম। আপনার রিল মানে লং কন্টেন্ট, এইটাতে কি রিচ কম আর শর্ট কন্টেন্টে রিচ বেশি, এরকম কি কোনো কিছু আছে?
ফেসবুকের ক্ষেত্রে? হ্যাঁ, ফেসবুকে ইয়েস ইউর রাইট। ফেসবুকে একটা অ্যালগোরিদম আছে যে তারা চায়, ফেসবুক অথরিটি চায় তাদের কোনো একটা কন্টেন্টে যেন অ্যাটলিস্ট 3 সেকেন্ড দেখে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখন 3 সেকেন্ড দিলে ফেসবুক 3 সেকেন্ডটাকে কেন ধরলো? এর কারণটা হচ্ছে যে ফেসবুকে যারা অ্যাড দেয় তারা ওই 3 সেকেন্ড হলে মানে ওই আকর্ষণটা ধরে রাখতে পারলে তখন অ্যাডটা যায়। আচ্ছা, ফেসবুক তাই তার স্ট্যান্ডার্ডে বলেছে আপনার যে কন্টেন্টটা যেটা সেটা যেন অ্যাটলিস্ট 3 সেকেন্ড দেখে। এখন লং কন্টেন্টে আপনি যদি 3 সেকেন্ডে আকর্ষণ করতে পারেন, তা সে যদি কন্টিনিউ করে দেখে হুম। তাহলে তো ভালো, সমস্যা কোথায়? আচ্ছা। তাহলে মানে সপ্তাহে একটা লং কন্টেন্ট আর একদিন পর পর রিল একটা করে, মানে একটা করে দিতে পারেন। আর ফেসবুক রিলসকে অগ্রাধিকার দিচ্ছে এখন। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুক অগ্রাধিকার দিচ্ছে এই কারণে আলাদাভাবে ফেসবুক মনিটাইজেশন, রিলসের প্রতি আলাদাভাবে মনিটাইজেশন হয়। মানে আপনি যদি লং কন্টেন্ট নাও বানান, হুম। মানে রিলস এত পপুলার কেন? কারণটা কি?